ভালো। ড্রাইভ করতে পারো তো? জি স্যার। মিস মারিয়া বলেন, স্যার, ম্যাম তার সমস্ত কিছু চেক করেই দায়িত্ব দিয়েছেন। আচ্ছা। বলেই নির্ঝর তার গাড়ির চাবি তাকে দিলেন। মিস মারিয়া আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলেন। নির্ঝর না করে কফি হাতে উঠে গেল। সিঁড়ি দিয়ে উঠছে আর ভাবছে, পার্সোনাল সিকিউরিটি হিসেবে একটা ছেলে কেন ঠিক করলো? মেয়ে ঠিক করে কি হতো? আমার পাশে একটা মেয়ে কি মানতো না? মেয়েও এমনটা কেন করলো? কিছু একটা তো গন্ডগোল লাগছে। নির্ঝর ফোনটা বের করে মেহেরিনকে কল করলো। মেহেরিনও রিসিভ করলো সাথে সাথে। নির্ঝর কিছু বলবে তার আগে মেহেরিন বলে ওঠে, দেখা করেছেন? কার সাথে? যাকে পাঠিয়েছি। ও হ্যাঁ, দেখেছি। খুব বিশ্বস্ত, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা মেহু, হুম তুমি একটা মেয়ে কেন ঠিক করলে না বলো তো? আমার মতো একটা ছেলের সঙ্গে একটা ছেলে মানাবে বলো তো? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। নির্ঝর উত্তরের আশায় কফি মাগে চুমুক দিল। তৎক্ষণাৎ ওপাশ থেকে শীতল গলায় মেহেরিন বলল, অন্য মেয়েদের হাতে কি নিজের গায়ের অর্ধেক শার্টটা খোলাতে চান? নির্ঝর সাথে সাথে ভীষণ খেল। হাত থেকে ফোনটা ধপাস করে নিচে পড়ে গেল। নির্ঝর দাঁতের সাথে দাঁত চেপে দাঁড়িয়ে গেল। এতক্ষণে বুঝলো মেহেরিন কেন এই ছেলেকে ঠিক করেছে। কপালে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু পড়ার আওয়াজ শুনে মিস মারিয়া ছুটে এলেন। স্যার, আপনি ঠিক আছেন তো? মিস মারিয়া, হ্যাঁ আমি ঠিক আছি। আসলে আমার ফোনটা পড়ে গেছে তো। মিস মারিয়া দাঁড়িয়ে ফোন খুঁজতে লাগলেন, তা পেয়েও গেলেন। ফোনটার তেমন কিছুই হলো না। অর্ণবের কথা ভাবতে ভাবতে নির্ঝর ঘরে এসে বসলো। এখন পুরোই একা লাগছে তার। মেহু অর্ণবকে তো রেখে যেতেই পারত। নির্ঝর বিছানার পাশে ছোট টেবিলের দিকে তাকাতেই একটা কাগজ দেখতে পেল। সেটা হাতে নিয়ে দেখলো তাতে বড় বড় করে লেখা। এর পাশে তার কল্পনা ট্যাটি আঁকা। নির্ঝরের ঠোঁটের কোণে হাসি ফুটল। ছোটই অর্ণবের হৃদয়ের খানিকটা দখল করেছে সে। সকাল থেকেই ছোট অর্ণবের মুখটা দেখা হয়নি তার মুখে ড্যাডি ডাকটা শোনার। নির্ঝর উঠে দাঁড়ালো, ভেবে নিল এখন অর্ণবের সাথে দেখা করতে যাবে। অর্ণব নিশ্চিত তাকে মিস করছে। জনকে ডেকে আনলো নির্ঝর, তাকে যেন তৈরি হতে সাহায্য করে সে। অতঃপর তৈরি হয়ে বের হয়ে গেল নির্ঝর। বাগানে পাশেই নির্ঝর আর অর্ণব ফুটবল খেলছে। এর কাছে নারকেল গাছটার নিচে দাঁড়িয়ে দুজনকে দেখছে মেহেরিন। অর্ণবকে এভাবে হাসি খুশি দেখতে খুব ভালো লাগে তারই হাসি মনে করিয়ে দেয় নীরুর কথা। নীরুর হাসিও অবিকল এমন। মার এই গুণটা ভালো মতোই রপ্ত করেছে অর্ণব। অর্ণবের জন্মের পর মেহেরিন তাকে কোলে নিয়ে নীরুর পাশে দাঁড়িয়েছিল। নীরুর জ্ঞান ফিরেছিল। অর্ণবকে দেখে আদর করে আবারও ঘুমিয়ে পড়েছিল। মেহেরিন সে ঘাট ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। নামটা তারই দেওয়া। দু বোন মিলে আগে থেকেই ঠিক করে রেখেছিল ছেলে হলে নাম দেবে অর্ণব। মেহেরিন দাঁড়িয়ে নীরুর সাথে কাটানো দিনগুলোতে উকি দিচ্ছিল। তখনই গাড়ি পার্ক করার আওয়াজ এলো। নির্ঝর আর অর্ণবের খেলা বন্ধ করে পিছনে ফিরল মেহেরিনের সাথে। কে এসেছে এখন? শাড়ি পরা এক ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে হেঁটে আসছে। অর্ণব মুখ ফুটে বলল, ডক্টর রাহিলা। ডক্টর রাহিলা হেসে বললেন, অর্ণব। মেহেরিন গিয়ে ডক্টর রাহিলাকে জিজ্ঞেস করে, কেমন আছেন? এই তো ভালো, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করি। অতঃপর মুখ ফিরলেন নির্ঝরের দিকে। নির্ঝর তার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়লেন। ডক্টর রাহিলা হেসে বলেন, নির্ঝরের কারণে এখন তো অর্ণব আর আমার কাছেই আসে না। অর্ণব হেসে নির্ঝরের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, ড্যাডি। হ্যাঁ হ্যাঁ জানি, এটা তোমার ড্যাডি। মেহেরিন হেসে ডক্টর রাহিলাকে নিয়ে ঘরে যান। নির্ঝর আর অর্ণব নতুন করে খেলা শুরু করে তাদের। ডক্টর রাহিলা গরম চায়ের কাপে ফু দিয়ে চুমুক দেন। অতঃপর মেহেরিন তার দিকে তাকিয়ে বলেন, অর্ণবকে নিয়ে তো তোমার আর চিন্তা করতে হচ্ছে না মেহেরিন। চিন্তা করব না কেন? দেখছো না নির্ঝরের সাথে কেমন মিশে গেছে। মেহেরিন হেসে চায়ের কাপ হাতে নিয়ে বলে, নির্ঝর সাথে মিশার সাথে সাথে সবার সাথে যদি কমফোর্টেবল হতো তাহলে চিন্তা করতো না। বেশি ভেবো না, অর্ণবের সাথে ক্রোধ দেখে মনে হচ্ছে খুব জলদি রিকভারি করতে পারবে সে। এমনটা হলে তো ভালোই। তুমি বেশি দুশ্চিন্তা করছো। মেহেরিন হেসে চায়ের কাপে আবারও চুমুক দিল। পেছন থেকে নীরবের আওয়াজ পাওয়া গেল। দরজার সাথে হেলান দিয়ে বলে ওঠে, দুশ্চিন্তা সাথে করে নেওয়া মেহুর অভ্যাস হয়ে গেছে। আরে নীরব যে। কেমন আছেন ডক্টর রাহেলা?
নীরবের প্রবেশ ঘটল ঘরে। মেহেরিনের পাশের চেয়ারটায় বসে পড়ল সে। ডক্টর রাহেলা মুচকি হেসে বলে, তোমার বন্ধুকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর লোক তো এসে পড়েছে, তাই এবার নিজেরটা কিছু ভাবো। নীরবের কপালে ভাঁজ পড়ল। ডক্টর রাহেলা হেসে ওঠেন। তুমি তো দেখি কিছুই বুঝতে পারছো না, আমি নির্ঝরের কথা বলছি। নীরবের চেহারার বিষণ্ণতা দেখা গেল, তবে এটা নিয়েই হেসে দিল সে। মেহেরিনের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে হাসার চেষ্টা করলো। হাসলেই কি হবে নাকি, নিজেরটাও কিছু ভাবো। না, আমার তেমন কেউ নেই। মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো নীরবের দিকে, বলে ওঠে, কিন্তু তুই তো বলেছিলি। সেটা অতীত মেহু। তা অতীত নিয়ে কতদিন আঁকড়ে থাকবে? মেহুর মতো আবারও সব শুরু করো। রাহেলার কথা মেহেরিনের কানে পৌঁছালো। সে চায়ের কাপে চুমুক দিতেই তার সামনে মনে হলো অতীত ভেসে উঠল। অতীতে। এই মেহেরিন, চা খাবে নাকি কফি? মেহেরিন ফাইল থেকে উকি দিয়ে রান্নাঘরে তাকালো। সে রান্না করতে ঢুকেছে, কিন্তু তাকে দিয়ে কিছুই হবে না, কারণ সে পারে না। তবুও চেষ্টা করবে। ইউটিউব থেকে চা বানানোর রেসিপি বের করেছে। এটা ভাবতেই হাসি পাচ্ছে মেহেরিনের। মেহেরিন হালকা কেসে বলল, চা না, কফি খাবো। বলো না জলদি। তুমি বরং কফি বানাও। আচ্ছা। বলেই চুলোয় পানি গরম করতে যাবে, তখনই মেহেরিন বলে ওঠে, বাইরে বৃষ্টি পড়ছে, এই সময় 1 কাপ গরম চা পেলে বেশ ভালোই হতো। আচ্ছা, তাহলে আমি চা বানাচ্ছি। মেহেরিন মিটিমিটি হেসে এবার উঠে দাঁড়ালো। রান্নাঘরে এগিয়ে আসতে আসতে বলল, কিন্তু আমার মাথা ধরেছে, আর তুমি তো জানো মাথা ধরলে কফি না খেলে আমার মাথা ধরা কমবে না। সে সব কিছু থেকে সরে এসে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি ঠিকমতো কিছু ডিসাইড করবা? আমি কনফিউজড, সাহায্য করো। তোমার হাতের প্রথম রান্না খাবো, বিশেষ কিছু হওয়া চাই, তাই নয় কি? সে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। অতঃপর মুচকি হেসে বলল, তাহলে আমি বিশেষ কিছু বানাচ্ছি। মেহেরিন চমকে উঠল। দ্রুত রান্নাঘরে এলো। দেখলো সে নিচে বসে কিছু একটা করতে চলেছে। মেহেরিন তার পিছনে দাঁড়িয়ে গুঁতো দিয়ে বলল, এই কি করছো তুমি? সে উঠে দাঁড়ালো, সামনে ফিরে বলল, বিশেষ কিছু বানাবো বলে ভাবছি। আচ্ছা, তো কি সেই বিশেষ কিছু? সে মেহেরিনের কোমর জড়িয়ে ধরল। মেহেরিন তার ঘাড়ে 2টি হাত রেখে হাঁটতে লাগলো। সে বলে ওঠে, হ্যাঁ, সেটাই ভাবছি। কি জানি তোমার ভালো লাগবে কিনা। কি সেটা? টেস্ট করতে চাও? বলোই না। মেহেরিনকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। মেহেরিনের বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। সেই বাঁধন থেকে বের হতে চাইল, কিন্তু ততই আঁকড়ে ধরল তাকে। ঠিক হচ্ছে না বলে দিলাম। কিছুই তো করলাম না আমি। দেখো, আমি বলছি তুমি। বলেই মুখ টিপে হাসল। লজ্জায় মেহেরিন লাল হয়ে গেল। উষ্ণ গলায় বলে ওঠে, কিছু বলার আগেই সে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া দ্বারা আঁকড়ে ধরতে গেল তাকে। এর মাঝেই হুট করেই কলিং বেল বেজে উঠল। সে মেহেরিনকে ছেড়ে দিয়ে সরে আসলো। বিরক্ত মুখে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন হাসতে হাসতে একাকার, মুখ ফুলিয়ে বলে ওঠে, হাসবে না একদম। কে এলো এখন? আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দিল। মেহেরিন হেসে দরজার কাছে যেতে যেতে বলল, আমার ছেলে। বলেই মেহেরিন এসে দরজা খুলল। অর্ণব মেহেরিনকে দেখে একগাল হেসে তাকে জড়িয়ে ধরল। মাম্মি। তার সাথে মিস মারিয়াও ঘরে এলো। সে দূর থেকে দাঁড়িয়ে এসে এসব দেখতে লাগলো। বুঝতে পারে না এই ছেলে কেন মেহেরিনকে মাম্মি বলে ডাকে। আপন মা তো নয়, এর কি তার বোঝার ক্ষমতা নেই নাকি বর্তমানে? মেহু, মেহু। মেহেরিনের ভাবনায় ছেদ ঘটল। সামনে তাকিয়ে দেখে ডক্টর রাহেলা তার দিকেই তাকিয়ে আছে। নীরবও তাকে দেখছে, কিন্তু এখনও সেই আওয়াজ পাচ্ছে সে। কে ডাকছে তাকে। অতঃপর আরেকটা ডাক পেল সে, মাম্মি। মেহেরিন পেছনে ঘুরল, তাকিয়ে দেখলো নির্ঝর আর অর্ণব দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে তাহলে তারাই ডেকে যাচ্ছে তাকে। মেহেরিন এবার জবাব দিল। নির্ঝর বলে ওঠে, আমি আর অনুপ শাওয়া নিতে যাচ্ছি। আচ্ছা। বলেই নির্ঝর অর্ণবের হাত ধরে পা বাড়ালো, কিন্তু তার তীক্ষ্ণ চোখখানা তখন নীরবকে দেখলো। সাথে সাথে কেমন একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হলো। কেন জানি এই নীরবকে মেহুর সাথে দেখলে তার ভালো লাগে না। নির্ঝর মিনমিন করে বলতে লাগলো, এই নীরব এখানে কি করছে? ডক্টর রাহেলা মেহেরিনের ঘাড়ে হাত রাখলেন। মেহেরিন চমকে উঠল। ডক্টর রাহেলা বলে ওঠে, ঠিক আছো তুমি? হ্যাঁ, আসলে ঠিক আছি। আচ্ছা, খেয়াল রেখো নিজের। আমি আজকে তাহলে উঠছি।
আচ্ছা, আবার আসবেন। নীরবও সাথে সাথে উঠে পড়ে। মেহেরিন তাকে উদ্দেশ্য করে বলে, চলে যাচ্ছিস? আসলে পরশু মিটিং নিয়ে কিছু কাজ করার আছে, তোর সাথে আলোচনা দরকার ছিল। হ্যাঁ, তো চলে যাচ্ছিস কেন? আমার মনে হয় আজকে আলোচনা করার দরকার নেই, তুই রেস্ট নে, আমরা আগামীকাল এই নিয়ে কথা বলবো। অতঃপর ডক্টর রাহেলার দিকে তাকিয়ে একসাথে বেরিয়ে পড়ে সে। পেছন থেকে মেহেরিন বলে ওঠে, পরশুদিনের মিটিংটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমি জানি। বলেই মুচকি হাসল নীরব। অতঃপর চলে গেল তারা। মেহেরিন কিছু সময় তাকিয়ে থেকে মাথায় হাত রেখে বসে পড়ল। খুব মাথা যন্ত্রণা করছে তার। সে ভাবতে চায় না এসব কিছু, কিন্তু ততই যেন তার অতীত আঁকড়ে ধরে তাকে। রাগে মেহেরিনের ঠোঁট কাঁপছে, মাথার যন্ত্রণা তীব্র হচ্ছে। সামনে টেবিলে থাকা চায়ের কাপগুলো রাগে উল্টে ফেলল সে। অতঃপর উঠে গেল সেখান থেকে, কিন্তু ভাঙার আওয়াজ পেয়ে মিস মারিয়া ছুটে এলেন। অনেকক্ষণ ধরে মেহেরিন দাঁড়িয়ে আছে নির্ঝরের বাথরুমের সামনে। বাথরুমের ভেতর থেকে অর্ণবের আওয়াজ আসছে। সে পানি দিয়ে খেলছে আর হাসছে। মেহেরিন সেখানে দাঁড়িয়ে আওয়াজ দিল, অর্ণব, অনেক হয়েছে, এবার বের হয়ে আসো। এতক্ষণ পানি নিয়ে খেললে সর্দি লেগে যাবে, জ্বর আসবে, একটা কাণ্ড বাঁধাবে তুমি। মেহেরিনের আওয়াজে তেমন কোনো প্রভাব হলো না। অর্ণবের হাসির শব্দ আরও জোরে পাওয়া গেল। মেহেরিন খানিকটা বিরক্ত হয়ে দরজায় কড়া নেড়ে বলল, অর্ণব, মাম্মি রেগে যাচ্ছে। ভেতর থেকে এবার আর হাসির শব্দ পাওয়া গেল না। মেহেরিন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, পায়ের পাতা বারবার মেঝেতে ঠেকালো। পানির আওয়াজ বন্ধ হয়েছে অনেকক্ষণ। অর্ণব এখনো বের হয়নি। খানিকক্ষণ পরই দরজা খুলল। একটা তোয়ালে পেঁচিয়ে অর্ণব বের হলো। মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অর্ণব মেহেরিনকে দেখে আবারও বাথরুমে ঢুকতে নিল। মেহেরিন তখনই অর্ণবকে ধরে ফেলল। তার হাত শক্ত করে ধরে, কোথায় যাচ্ছ? অর্ণব মাথা নিচু করে ফেলল। মেহেরিন খেয়াল করলো তার কান লাল হয়ে গেছে। মেহেরিন মুচকি হেসে বলল, অর্ণবের লজ্জা করছে? অর্ণব দ্রুত মাথা নাড়ল। মেহেরিন অবাক চোখে তাকিয়ে বলল, মাম্মির কাছে লজ্জা? অর্ণব জোরে ডেকে উঠল, ড্যাডি। ভেতর থেকে নির্ঝর বলল, আসছি। মেহেরিন হেসে অর্ণবকে কোলে তুলে বিছানায় রেখে বলল, জলদি চেঞ্জ করে বাইরে আসো, মাম্মি তোমার জন্য মিল্কশেক বানাতে যাচ্ছে, ওকে? অর্ণব দাঁত বের করে হেসে মাথা নাড়ল। মেহেরিন তার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে দিল। রান্নাঘরে মেহেরিন মিল্কশেক বানাচ্ছে আর মিস মারিয়া কফি। উপর থেকে কারো আসার শব্দ পেয়ে মেহেরিন সিঁড়ির দিকে তাকালো। দেখলো অর্ণব নামছে। লাল রঙের একটা টি শার্ট আর কালো রঙের ট্রাউজার পরা সে। এতে অবাক হবার কিছু ছিল না, কিন্তু তার পিছন পিছন যখন নির্ঝরকে এইরকম টি শার্টের ট্রাউজার পরে আসতে দেখলো, মেহেরিন ভ্রু কুচকালো। ড্যাডি আর অর্ণব এসে ধপাস করে সোফায় বসে পড়লো। টিভি অন করলো। মেহেরিন মিল্কশেক এনে টেবিলে রাখলো। তার পিছু পিছু মিস মারিয়া কফি এনে রাখলো। দুজনকে একসাথে দেখে মিস মারিয়া হেসে আবারও রান্নাঘরে গেলেন। মেহেরিন দাঁড়িয়ে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ণব মিল্কশেকের গ্লাস হাতে নিয়ে মুখ দিয়ে মেহেরিনের দিকে তাকালো। অতঃপর নির্ঝরকে খোঁচা দিল। নির্ঝর অর্ণবের দিকে তাকালে অর্ণব হাত দিয়ে ইশারা করে বলল, মাম্মি। নির্ঝর মেহেরিনকে বলল, তোমার আবার কি হয়েছে? এসব কি? বলেই সোফায় বসল। নির্ঝর তার দিকে ফিরে বলল, কোন সব? তোমাদের দুজনের এরকম ড্রেস? নির্ঝর হেসে অর্ণবের দিকে তাকিয়ে বলে, গতকাল ড্যাডি আর অর্ণব শপিংয়ে গিয়েছিল আর এইরকম ড্রেস কিনেছে, তাই না অর্ণব? অর্ণব হেসে মাথা নাড়ল। দুজনেই একসাথে হাই ফাইভ করলো। মেহেরিন দাঁড়িয়ে বলল, বাহ, আর মাম্মি? মাম্মির কথা ভুলে গেলে অর্ণব? নির্ঝর আর অর্ণব দুজনেই তাকিয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন মুখ ভেঙচি কেটে চলে গেল। নির্ঝরের চুলে কতগুলো রঙিন কাগজ আটকে আছে। অর্ণব একটু পরপর আঠা দিয়ে এগুলোর মাথায় লাগাচ্ছে। এদিকে নির্ঝর কাগজের প্লেন বানাতে ব্যস্ত, যার কারণে অর্ণবের কোনো কাণ্ড কারখানা সে বুঝতে পারছে না। মেহেরিন হাতে স্যুট নিয়ে বের হয়েছে অফিসে যাবার উদ্দেশ্যে। বাইরে এসে এমন কাণ্ড দেখে সে নীরব দর্শকের মতোই তাকিয়ে রইল, বুঝতে পারছে না অর্ণব কি করছে। অর্ণব কি নির্ঝরকে কোনো গাছ বানাতে চাইছে নাকি? বাইরে থেকে গাড়ির আওয়াজ আসলো। মেহেরিন চোখের পলক ফেলে অর্ণবকে বলল, মাম্মি চলে যাচ্ছে অর্ণব। অর্ণব মেহেরিনের দিকে না তাকিয়ে মাথা নাড়ালো। মেহেরিন আবারও বলে উঠল, নির্ঝর অর্ণবের খেয়াল রাখবেন, আমি যাচ্ছি। নির্ঝরও অর্ণবের মতোই মাথা নাড়ল।
মেহরিন কিছুক্ষণ অদ্ভুত ভঙ্গিতে তাদের কার্যকলাপ দেখলো। তারা তাদের কাজের মধ্যেই আছে, সে বিদায় দিয়ে বেরিয়ে গেল, কিন্তু মনে হলো না তার কথা কেউ শুনতে পেয়েছে। বহু কষ্টে একটা প্লেন বানাতে সক্ষম হলো নির্ঝর। এটা হেসে অর্ণবের হাতে দিল সে। অর্ণব নির্ঝরের মাথার চুল ছিঁড়ে সেটাই উড়াতে ব্যস্ত হয়ে পড়ল। কলিং বেল বেজে উঠল। মিস মারিয়া বাসায় নেই, বাইরে গেছে। নির্ঝর নিজেই উঠল দরজা খোলার জন্য। সে দরজা খুলতেই দেখতে পেল ফারহাদ, আরিফ আর ঈশান দাঁড়িয়ে আছে। তারা নির্ঝরকে দেখে হাসির বন্যা বাইয়ে ফেলল। নির্ঝর ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তাদের হাসির রহস্য তার মাথায় ঢুকলো না। এত হাসির কি আছে? তুই কি ক্রিসমাস ট্রি সেজেছিস নাকি? মানে? ফারহাদ নির্ঝরকে টেনে ঘরে নিয়ে এলো, আয়নার সামনে দাঁড় করালো। নির্ঝর নিজেকে নিজে দেখেই গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। সবাই মিটিমিটি হাসছে। নির্ঝর চুল থেকে একটা কাগজ সরানোর পর সবাইকে উদ্দেশ্য করে বলে, এতে হাসির কি আছে? যখন তোরা বাপ হবি তখন বুঝবি। বলেই আয়না থেকে সরে আসলো। অর্ণব দৌড়াতে দৌড়াতে ফারহাদের কাছে আসলো। ফারহাদ অর্ণবকে কোলে তুলে নিল। আরিফ হেসে বলল, অর্ণব তার ড্যাডিকে একটা ক্রিসমাস ট্রি বানাতে চেয়েছিল, তাই তো অর্ণব? অর্ণব হেসে মাথা নাড়ালো, বলে ওঠে, ড্যাডি। নির্ঝর হেসে অর্ণবের দিকে তাকালো, তাকে কোলে তুলে নিল, সোফায় বসালো। সবাইকে বসতে বলে রান্নাঘরে চলে গেল। কিছু কোল্ড ড্রিঙ্ক আর নাস্তা এনে দিল সবাইকে, এর সাথে অর্ণবের খাবার। ঈশান বলে ওঠে, মেহরিন কোথায়? নির্ঝর বলে ওঠে, ঘরে হয়তো। আরিফ বলে ওঠে, খানিকক্ষণ আগে দেখলাম গাড়ি নিয়ে চলে যেতে, আর তুই বলেছিস ঘরে। অর্ণব চামচে করে খাবার মুখে দিয়ে নির্ঝরের দিকে তাকালো, আর নির্ঝর অর্ণবের দিকে। কখন গেল মেহেরিন তারা কেউই টের পেল না। আদেও সম্ভব এটা? বাপ ছেলের এমন চাহনিতে পুরো রুম জুড়ে হাসির শব্দ পাওয়া গেল। ফারহাদ, ঈশান আর আরিফ এবার কাজে লেগে গেছে। অর্ণবের সাথে বসে তিনজনই লেগো দিয়ে টাওয়ার বানাতে ব্যস্ত। নির্ঝর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আর ওদের তিনজনকে দেখছে। এখানে অনেকগুলো মার্বেলও পড়ে আছে। নির্ঝর ভাবতে লাগলো, এগুলো এভাবে পড়ে থাকলে অর্ণব হাঁটতে গিয়ে পড়ে যাবে, তখন আর এক অঘটন ঘটে যাবে। সে একটা বাটি নিয়ে এগুলো একত্রে করতে লাগলো। সবগুলো মার্বেলে ছড়িয়ে ছিটিয়ে আছে। নির্ঝর এগুলো একটা একটা করে ঢোকাতে নিল। একটা মার্বেল কোনো একটা ঘরের নিচে দিয়ে ভেতরে চলে গেল। নির্ঝর উঠে সেই ঘরের দিকে তাকিয়ে রইল। স্টোর রুম এটা। এই ঘরের দিকে তাকিয়ে রইল সে। এই ঘরটা কখনো দেখেনি সে, দেখবে কি করে? বাড়ির একদম শেষের দিকে এই ঘর, কখনো আসা হয়নি এই ঘরে। নির্ঝরের কৌতূহল হলো, ঘরের দরজাটা খুলে প্রবেশ করলো। ঘরটা অন্ধকারে আচ্ছন্ন। নির্ঝর ঘরে আলো জ্বালালো। মুহূর্তের সামনে থাকা ছবির ফ্রেমটা নজর কালো তার। মেহু আছে সেখানে, তার সাথে শুভ্র আর নীরু, কিন্তু নির্ঝর এদের কাউকেই চিনে না। তবুও ধরে নিল সে। নির্ঝর এগিয়ে ছবিটার দিকে হাত বাড়ালো, কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটার দিকে। তেমন কিছু নেই এই ঘরে। নির্ঝর চারিদিকে চোখ বুলালো, আবার একটা ছবি পেল সে। এই একটা কাগজের ভিতরে সেই ছবির কিছুটা অংশ বেরিয়ে আছে। নির্ঝর ছবিটার দিকে তাকিয়ে হুট করেই বলে মেহু ওঠে। গধূলির সময় পুরো আকাশ লাল রং ধারণ করেছে। সূর্য অর্ধেক ডুবে যাচ্ছে। সমুদ্রের শেষ কিনারায় সূর্যের সেই ডুব যাবার প্রতিচ্ছবি ভেসে উঠেছে জলে। জলের ছবিটা বাতাসে দোল খাচ্ছে। মেহেরিন তার হাত ধরে দেখছে সেই ছবি। সে মেহেরিনের হাত শক্ত করে ধরে তাকিয়ে আছে তার দিকে। পেছন থেকে একজন ফটোগ্রাফার সেই ছবি তুলছে। নির্ঝর ভ্রু কুঁচকে দেখছে সেই ছবি। মেহুকে দেখছে, কিন্তু কে তার হাত ধরে দাঁড়িয়ে আছে তা বুঝতে পারছে না সে, কারণ ছবিটা পুড়ে গেছে। ছবির অর্ধেক পুড়ে গেছে নাকি পুড়িয়ে ফেলা হয়েছে। মেহু যার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে তাকেই পুড়িয়ে ফেলেছে, কিন্তু সম্পূর্ণ ছবিটা পুড়ায়নি। কেন পুরোলো না? এর মানে কি? এর মানে কি এটাই, সেই লোকটা এই ছবির মতো তার জীবন থেকেও পুড়িয়ে ছাই করে ফেলেছে? সে নাকি অতীতে ঘটে যাওয়া পুরনো কোনো ক্ষত? এটা কি হয়েছিল? মেহুর অতীত কি খুব দীর্ঘ? খুব কি ভালোবাসতো সে তাকে? নির্ঝরের বুকে হুট করেই ব্যথা শুরু হলো। কেন জানি কথাটা তার পছন্দ হয়নি। তার মন এই কথাটা সহ্য করতে পারেনি। নির্ঝর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বড় বড় শ্বাস নিল। বুকের ব্যথাটা একটু হলেও কমেছে। নির্ঝর মুখ খুলে শ্বাস নিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার।
ছবিটা হাতে মুষ্টিবদ্ধ করে জলদি বাইরে বেরিয়ে এলো সে। দরজা বন্ধ করে দ্রুত চলে আসে বসার ঘরে। ফাইলে মুখ গুজে বসে আছে মেহেরিন। অফিসের ব্যস্ততায় লাঞ্চ করা হয়নি তার। অর্ণবের একটা খবরও নেওয়া হয়নি। খাবার কি খেয়েছে সে, কি করছে এখন? মেহেরিন ফাইল থেকে মুখ সরিয়ে অর্ণবকে ফোন দিল। কিছুক্ষণ পরে অর্ণব কল রিসিভ করলো। মাম্মি। অর্ণবের গলার স্বর পেয়ে মেহেরিনের এতক্ষণের ক্লান্তি কেটে গেল। মেহেরিন কিঞ্চিত হেসে বলল, কি করছো অর্ণব? খাবার কাটছি। ও আচ্ছা, ড্যাডি কোথায়? অর্ণব ফোনটা নির্ঝরের দিকে দিল। নির্ঝর ফোনটা কানে নিয়ে বলল, বলো। অর্ণব ঠিক আছে তো? আমার সঙ্গে আছে, ঠিক থাকবে না কেন? জানি আপনার সাথেই আছে, একটু দেখে শুনে রাখবেন, রাতে ফিরতে দেরি হতে পারে। আচ্ছা। হুট করেই গাড়ির হর্ন বাজার আওয়াজ আসলো। মেহেরিন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনারা কি বাসায় নেই? হ্যাঁ, আমরা বাসায়। তাহলে গাড়ির হর্ন বাজলো যে? ওই যে ফরাদের গাড়ি, তারা চলে যাচ্ছে। ও আচ্ছা, আমি রাখছি তাহলে। নির্ঝর ফোন রেখে সামনে তাকালো। ফারহাদ ওরা অনেকক্ষণ ধরেই হাসি বন্ধ করে রেখেছিল। নির্ঝর ফোন রাখতেই সবাই হো হো করে হেসে উঠল। অর্ণব দাঁত বের করে হাসলো। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সিটে আরাম করে বসলো। ফারহাদ বলে ওঠে, মিথ্যে বলার দরকার কি ছিল? এমনি। ঈশান বলে ওঠে, এভাবে কেউ মিথ্যা কথা বলে নাকি? নির্ঝর অর্ণবের দিকে তাকালো। পিৎজা খেতে গিয়ে তার মুখে চিজ লেগে আছে। নির্ঝর টিস্যু নিয়ে তা মুছে দিল। অর্ণব এসব আনহেলদি খাবার বাইরে এসে খাচ্ছে, এর জানলে মেহেরিন রেগে যাবে, তাই। নির্ঝরের চোখ স্থির হয়ে গেল। সে আরিফের দিকে তাকিয়ে ঢোক গেল। সেদিনের রাতের কথা মেহেরিন খুব ভালোভাবেই বলে গেছে নির্ঝরকে। তার বিয়ার খাওয়া থেকে শুরু করে সব বাজে খাবারের সাথে অর্ণবের বার্গার, পিৎজা, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি সব বন্ধ। মেহেরিন কথাগুলো ভালোভাবে বললেও নির্ঝরের শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ তার কথায় ধার ছিল। কিভাবে কথা বলে এই মেয়ে? একটা মেয়ের কথা শুনলো কোনো ছেলের এমনটা কি হতে পারে? শুধু তাই নয়, নির্ঝর যখন মেহেরিনের সাথে কথা বলে তখন তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। ইদানিং এমনটা হচ্ছে, সে জোর করে তাকিয়ে থাকতে চাইলেও তাকিয়ে থাকতে পারে না। এমনটা মনে হয় তার চোখ কিছু বলতে চায় তাকে, তবে সেটা শ্রবণ করার ক্ষমতা নির্ঝরের মধ্যে নেই। নির্ঝর শুকনো ঢোক গিলে তখন বলল, আচ্ছা। মেহেরিন এক পা সামনে এগিয়ে আবারও সেই ধারালো কণ্ঠেই বলে গেল, আচ্ছা বললেই হবে না, বাড়িতে এসব খাবার আসবে না, আর আমি না থাকলে বাইরে গিয়ে এসব খাবার খাওয়া তো ভুলেও চলবে না, মনে থাকবে? নির্ঝর দ্রুত মাথা নাড়ায়। মেহেরিন কিঞ্চিত হেসে চলে যায়। নির্ঝর যেন হাফ ছেড়ে বাঁচে। ফারহাদের আওয়াজে নির্ঝরের ঘোর কাটল। চোখের পলক দ্রুত ফেলে ফারহাদের দিকে তাকিয়ে রইল। অর্ণবের কিটকিট হাসির শব্দ নির্ঝর পাচ্ছে। তার সামনে পানির গ্লাসটা তুলে ধরল সে। অর্ণবের কল কেটে মেহেরিন সিটে চোখ বন্ধ করে বসলো। কেবিনে কেউ আসার শব্দ পেল তখন। চোখ মেলতে ইচ্ছে করলো না, তবে সে চোখ বন্ধ করেই বলে দিতে পারে এটা নীরব। তাকে চেনার নতুন উপায় ছিল তার পারফিউম। নীরব কি একটা পারফিউম বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছে, তবে এটার ঘ্রাণ মেহেরিনের তেমন একটা পছন্দ হয়নি, আর হয়নি বলেই ভালো মনে থাকে। এটা কেমন কথা? নীরব চেয়ারে বসতে বসতে বলল, না কি এভাবে বসে আছিস কেন? ইচ্ছে করছে না। নীরবের নিঃশ্বাস ফেলার শব্দ এলো। মেহেরিন আলসেমি ছেড়ে চোখ মেলে তাকালো। বলে ওঠে, তুই এখনো লাঞ্চ করিসনি? না, ভেবেছি একসাথে করব। মেহেরিন উঠে দাঁড়ালো। নীরব হেসে বলল, সামনেই শপিং মল একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলো। মেহেরিন জবাব না দিয়েই পা বাড়ালো। অর্ণব বাচ্চাদের প্লেগ্রাউন্ডে। নির্ঝরের হাতে বিয়ারের বটল, এক কোণে দাঁড়িয়ে চার বন্ধু বিয়ার খাচ্ছে। সেখান থেকেই নির্ঝর অর্ণবের উপর খেয়াল রাখছে। অর্ণব পারছে না বাকি বাচ্চাদের সাথে মিশতে। তার হাতে একটা খেলনা রোবট বাসা থেকে এনেছে, সেটা হাতে আঁকড়ে ধরে বাকি বাচ্চাদের দেখছে সে। তার চোখ ভয়ে ছোট হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে তার। একটা বাচ্চা উঠে তার কাছে আসলো। তাকে দেখে অর্ণব ভয়ে তার রোবটটা লুকিয়ে ফেলো। বাচ্চাটা অর্ণবের হাত থেকে সেই রোবটটা নেবার জন্যই উঠে পড়ে লাগলো। অর্ণব দু হাত দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে চিৎকার করে ড্যাডি বলে ডাকতে লাগলো। ড্যাডি বলে ডাকার সাথে সাথেই তার মাথায় কেউ হাত বুলালো। অর্ণব উপরে তাকিয়ে দেখলো নির্ঝর। সে আবারও তার দিকে তাকিয়ে ড্যাডি বলে ডাকতেই সেই বাচ্চাটা তার হাত থেকে রোবটটা ছিনিয়ে নিল। অর্ণব নির্ঝরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নির্ঝর অর্ণবকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। ফারহাদ এসে সেই বাচ্চাকে বলল, তুমি ওর খেলনা কেন ছিনিয়ে নিচ্ছ? এটা কি ভালো?
বাচ্চার সাথে সাথে উত্তর দিল, আমার রোবট। আরিফ বলে ওঠে, আচ্ছা তাই নাকি? তা রোবটের গায়ে কি তোমার নাম লেখা আছে নাকি? বাচ্চা চুপ হয়ে গেল। ঈশান বলে ওঠে, কারো জিনিস এভাবে চিনিয়ে নেওয়া কত বড় খারাপ কাজ জানো? আমি পুলিশকে বললে সে তোমাকে নিয়ে যাবে, ভালো লাগবে তখন? বাচ্চা আবারও বলে ওঠে, এটা আমার রোবট। নির্ঝর অর্ণবের কান্না থামালো। অর্ণব কাঁদো কাঁদো মুখে বাচ্চার দিকে তাকিয়ে আছে। নির্ঝর তাকে কোল থেকে নামিয়ে চোখের পানি মুছিয়ে দিল। কপালে চুমু খেয়ে বলল, বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, রোবটের গায়ে তোমার নাম লেখা দেখাও। না দেখাতে পারলে আমি এখন পুলিশ থেকে তোমাকে ধরিয়ে দেবো, আর বলবো যে একটা বাচ্চার কাছ থেকে এটা তুমি কেড়ে নিয়েছো, তাকে কাঁদিয়েছো। নির্ঝরের কথায় বাচ্চা ভয় পেয়ে গেল। রোবটটা ফেলে দিয়ে কান্না শুরু করলো। আম্মু বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। অর্ণব এসে পড়ে থাকা সেই রোবট তুলে নিল। নির্ঝর হাত ধরে বেরিয়ে এলো সে। নির্ঝর এক হাত দিয়ে অর্ণবকে শক্ত করে ধরে আছে, অন্য হাত দিয়ে বিয়ার খাচ্ছে আর ঘুরছে। তার সাথে বাকি সবাইও ঘুরছে। নির্ঝর বিয়ারের বটলে মুখ দিয়ে সামনে তাকাতেই চমকে গেল। অর্ণব সামনে তাকিয়ে জোরে বলে ওঠে, মাম্মি। সবাই সামনে তাকালো, বাকি সবাইও চমকে উঠল। নীরব ভ্রু কুচকে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। অর্ণব নির্ঝরের হাত ছেড়ে দিয়ে দৌড়ে মেহেরিনের কাছে চলে এলো। নির্ঝর মুখে থাকা বিয়ার খুব কষ্টে গিলল, বলে উঠল, মেহু। মেহেরিন শান্তভাবেই তাকিয়ে রইল নির্ঝরের দিকে। অর্ধেক খাওয়া বিয়ারের বটলটা ফেলে দিয়েছে নির্ঝর। খুব খারাপ লাগছে তার। নির্ঝরের হাত ধরে অর্ণব দাঁড়িয়ে আছে। একবার তাকায় মেহেরিনের দিকে, তো একবার নির্ঝরের দিকে। মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নির্ঝরের এই চাহনি সহ্য হচ্ছে না। কেন কিছু বলছে না মেহেরিন? সে নিজ থেকেই বলে উঠল, সরি। মেহেরিন দু হাত বাহুতে গুজে বলল, কেন সরি কেন? মিথ্যে বলেছিলাম, বাসে ছিলাম না আমি। মেহেরিন হুট করেই হেসে উঠল। বাকি সবাই নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। মেহেরিন বলে ওঠে, ভুল শুধু এটা না, আরও একটা করেছেন। নির্ঝর কিছু না বলে অর্ণবের হাত শক্ত করে ধরে মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল। মেহেরিন অর্ণবের কাছে এসে গাল হাত রেখে বলল, লাঞ্চে কি খেয়েছো? মেহেরিনের কথায় অর্ণব নির্ঝরের মতো মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল। মেহেরিন উঠে দাঁড়িয়ে বলল, আমি মানা করেছিলাম তো, তাহলে কেন? অর্ণব হুট করে নির্ঝরের পেছনে লুকিয়ে পড়ল। পেছন থেকে তার শার্ট আঁকড়ে ধরল। নির্ঝর বলে, একদিনই খেয়েছে। মেহেরিন বলে ওঠে, অর্ণব এদিকে আসো। অর্ণব পেছন থেকে মাথা নাড়িয়ে না না বলে। ফরহাদ এসব দেখে ফিক করে হেসে দেয়। মেহেরিন ভ্রু কুচকে তার দিকে তাকায়। মেহেরিন কিছু বলতে নেবে, তখনই সেখানে কারো উপস্থিতি ঘটল। বাচ্চা নির্ঝরকে দেখিয়ে মাকে বলছে, এই লোক তাকে মেরেছে। বাচ্চার মা রাগী দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের সামনে এসে অনেক কথা বলল। নির্ঝর হুট করে এমনটা হয় থতমত খেয়ে গেল। বাকি সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মহিলাটা বলছেন, কোনো আক্কেল নেই আপনার? একটা বাচ্চাকে কিভাবে কাঁদান আপনি? এরকম লোক আমি আমার জন্মে দেখিনি। আমি কি কুৎসিত মন আপনার! একটা বাচ্চাকে কাঁদানোর আগে একবারও খারাপ লাগলো না আপনার? নিজের সন্তানকে কি এভাবে কাঁদান? নির্ঝর কিছু বলতে নেবে, তার আগে মেহেরিন বলে ওঠে, এই যে মিসেস, একটু বেশি বলছেন না আপনি? মহিলাটা মেহেরিনের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে ওঠে, কে আপনি? ওয়াইফ হই ওনার। আপনি কে, আর হয়েছে কি? কি হয়েছে নিজের এই বিবেকহীন হাজবেন্ডকে জিজ্ঞেস করুন। শুধু শুধু আমার বাচ্চাকে বকেছে, বলে কি না পুলিশে দেবে। কিসব কথাবার্তা এগুলো? ছোট বাচ্চাকে কে এসব কেউ বলে? মেহেরিনের কপালে ভাঁজ পড়ল। সে নির্ঝরের দিকে তাকালো। ফরহাদ বলে ওঠে, এসব কথা তখন বলে যখন বাচ্চা ভুল করে। আপনার উচিত আপনার বাচ্চাকে শেখানো, অন্যের জিনিস না বলে কেড়ে নিতে হয় না। একে তো এসব শিখান না, আবার এখানে এসেছেন এ কথা বলার জন্য। মহিলা রেগে ফরহাদের দিকে তাকালো। মেহেরিন নির্ঝরের দিকে তাকিয়ে বলল, আপনি পুলিশে দেবার কথা বলছেন? নির্ঝর মাথা নাড়ল। অতঃপর বলল, আমি এইভাবে বলিনি, তাকে বোঝানোর জন্যই বলেছি। অন্যের জিনিস ছিনে নেওয়া খারাপ কাজ, পুলিশ ধরে নিয়ে যাবে। মহিলা আবারও কর্কশ গলায় বলে ওঠে। মেহেরিন চোখ বুলিয়ে অর্ণবের দিকে, বাহ, এতটুকু বলার আমার ছেলে তাহলে কাঁদলো? আর কিছু বলেননি আপনি? অর্ণব হাতের রোবটটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মেহেরিনের মনে হলো হয়তো এই রোবট সেই বাচ্চা কেড়ে নিয়েছিল। সে চোখ বন্ধ করে শান্ত গলায় মহিলাকে বলল, প্রথমে আপনি নিজের কথা বলার ধরন ঠিক করুন। কি বললেন আপনি? আমার কথা বলার ধরন খারাপ?
খারাপ না, বাজে। নিজের বাচ্চার সামনে এভাবে কথা বললে আপনার বাচ্চা আপনার থেকে কি শিখবে? অনেক তো জ্ঞান দিচ্ছেন অন্যকে, নিজে কিছু রাখুন। মহিলা চুপ হয়ে গেল। মেহেরিন ফরহাদের দিকে তাকিয়ে বলল, কোথায় ঘটেছে এই ঘটনা? বাচ্চাদের প্লেগ্রাউন্ডে অর্ণবের রোবটটা এই বাচ্চা কেড়ে নিয়েছিল। অর্ণব কাঁদছিল, আমরা শুধু বাচ্চাটাকে বুঝিয়ে রোবট দিতে বলেছি। মহিলা এবার কিছু বলতে নেবে তার আগে মেহেরিন তার সিকিউরিটিকে ডাক দিল। বলল, প্লেগ্রাউন্ডের সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। কি হয়েছিল তা দেখলে জানা যাবে কে কি করেছে। সেখানে দেখলে বোঝা যাবে আসলে দোষটা কে করেছে, দেখতে হবে। বলেই বাচ্চার দিকে তাকালো। বাচ্চা যথেষ্ট বড়। মেহেরিনের চাহনি দেখে বাচ্চা মায়ের পেছনে লুকিয়ে পড়ল। মেহেরিন হেসে বলল, মনে হচ্ছে এবার আপনার বাচ্চাই আপনাকে বলবে আসলে কি হয়েছিল, তার দোষটা কোথায়। আর তা না হলে সিসিটিভি ফুটেজ তো আছেই, দেখে নেবেন। বলেই অর্ণবকে কোলে তুলে নিল মেহেরিন। নিজ ছাড়ার দিকে তাকিয়ে বলল, চলুন